অবাক হচ্ছেন? রাজনীতির মাঠের সব হিসাব নিকাশ যেন ওলটপালট হয়ে যাচ্ছে। যে বিএনপিকে এতদিন ক্ষমতার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল, সেই দলের দুর্গ থেকেই কেন ইট খসে পড়ছে? কেন হাজার হাজার নেতাকর্মী বিএনপি ছেড়ে জামায়াতের পতাকা তলে আশ্রয় নিচ্ছে? অন্যদিকে জামায়াত ইসলামীর এমন অভাবনীয় গণজোয়ারের রহস্যটাই বা কি? এমন সব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তার উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এক রক্তাক্ত ইতিহাস, বেরিয়ে আসছে কৃষক হত্যা আর দুর্নীতির এমন এক কালো অধ্যায় যা শুনলে আপনি শিউরে উঠবেন। আজ আমরা সেই মুখোশই উন্মোচন করব। খুলনা 5 আসন। এখানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে শোডাউন করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। প্রায় 5,000 মোটরসাইকেলের বিশাল এক বহর নিয়ে তিনি জানান দিলেন তার আকাশচুম্বী জনপ্রিয়তার। খুলনার ইতিহাসে এত বড় শোডাউন আগে কেউ দেখেছে কিনা তা নিয়ে খোদ স্থানীয়রাই সন্দিহান। এই সেই গোলাম পরোয়ার যিনি 2001 সালেও এই আসনে আওয়ামী লীগের জনপ্রিয় এমপি নারায়ণ চন্দ্র চন্দকে পরাজিত করে সংসদে গিয়েছিলেন। এবার তার বিপরীতে বিএনপি প্রার্থী করেছেন হাওয়া ভবনের নাটের গুরু হিসেবে পরিচিত আশিক আহমেদ লবিকে, যিনি একসময় রাজনীতি ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর কখনোই রাজনীতিতে ফিরবেন না। তার এই হঠাৎ ফিরে আসায় জনগণ যে খুব একটা সন্তুষ্ট নয় তা বলাই বাহুল্য। স্থানীয়দের মুখে মুখে এখন একটাই কথা, দাঁড়িপাল্লার গণজোয়ারে এবার হাওয়া ভবনের ধানের শীষ হাওয়ায় উড়ে যাবে। শুধু খুলনাতেই নয়, এই গণজোয়ারের চিত্র এখনো সারা দেশে। কুষ্টিয়া 3 আসনে জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজার মোটরসাইকেলের শোভাযাত্রায় মানুষের ঢল নেমেছিল। শুরু ছিল কিন্তু শেষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখানে আবার বিএনপির অবস্থা আরও করুন। সোহরাব আর জাকির 2 নেতার দ্বন্দ্বে দল এখন বিভক্ত। এই সুযোগে আমির হামজার বিজয় অনেকটাই সহজ হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা 9 আসনের চিত্র একই রকম। জামায়াতের প্রার্থী কবির আহমেদ 3,000 মোটরসাইকেল নিয়ে যে বিশাল শোডাউন করেছেন, তার বিপরীতে বিএনপি এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। শোনা যাচ্ছে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস প্রার্থী হতে পারেন, কিন্তু সেই ঘোষণাও ঝুলে আছে। আর রংপুরের কথা তো না বললেই নয়। রংপুর 1 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রাইহান সিরাজি প্রায় 6,000 মোটরসাইকেল নিয়ে যে ঐতিহাসিক শোডাউন করেছেন, তা প্রতিপক্ষের শিবিরের রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এই যে দেশ জুড়ে জামায়াতের জয় জয়কার, এর পেছনের মূল কারণটা কি? কারণ হলো বিএনপির প্রতি সাধারণ নেতাকর্মীদের চরম হতাশা। বিএনপি থেকে পদত্যাগের হিড়িক লেগেছে। চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সাবেক উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত সবাই এখন দলে দলে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। বিএনপি হুমকি ধামকি দিয়েও এই স্রোত আটকাতে পারছে না। কিন্তু কেন এই পতন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি তার আদর্শ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। শহীদ জিয়ার বিএনপি এখন আর নেই, এটি এখন আওয়ামী বিএনপিতে পরিণত হয়েছে। সংস্কারের বিরোধিতা আর দুর্নীতির প্রতি আপোষকামী মনোভাবই দলটিকে আজ কর্মী শূন্য করে ফেলছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের গভীরে যেতে হলে আপনাকে আমাদের সাথে একটু অতীতে ফিরে যেতে হবে। সম্প্রতি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কৃষকদের আলুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছেন। কিন্তু এই কৃষক প্রেমী সাজার আড়ালে যে কি ভয়ঙ্কর এক ইতিহাস লুকিয়ে আছে তা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। চলুন ফিরে যাই 1995 সালের মার্চ মাসে। তখনও বিএনপি ক্ষমতায়। বাংলার মাঠে মাঠে তখন সবুজ ধানের চারা বাতাসে দুলছে। কৃষকের চোখে সোনালী স্বপ্ন, এই ধান উঠলেই ঘরে ফিরবে সুখ, সন্তানের মুখে ফুটবে হাসি। কিন্তু তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো সারের অভাবে। বিএনপির ক্ষমতাবান নেতাদের সিন্ডিকেটের কারণে বাজারে তৈরি হলো কৃত্রিম সার সংকট। 300 টাকার সারের বস্তা বিক্রি হতে লাগলো 2,000 টাকায়। কৃষকদের মাথায় হাত। ঠিক সেই সময় দিশেহারা কৃষকরা খবর পেলেন গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনে 3 ওয়াগন সার এসেছে, যা ন্যায্য মূল্যে বিক্রি করা হবে। হাজার হাজার কৃষক ভোরের আলো ফোটার সাথে সাথেই ছুটে গেলেন স্টেশনে। এক বুক আশা নিয়ে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু বেলা গড়িয়ে দুপুর হয়, চেয়ারম্যান আসেন না, সারও পাওয়া যায় না। হঠাৎই পুরো স্টেশন এলাকা ঘিরে ফেলে পুলিশ। কৃষকরা দেখলেন সেই সার ওয়াগন থেকে নামিয়ে ট্রলিতে করে কালো বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। চোখের সামনে নিজেদের অধিকার লুট হতে দেখে কৃষকরা আর চুপ থাকতে পারলেন না।
তারা ব্যারিকেড দিলেন, প্রতিবাদে ফেটে পড়লেন। তারা স্লোগান দিলেন, এই সার আমাদের, কৃষকের অধিকার। আর ঠিক তখনই ম্যাজিস্ট্রেটের নির্দেশে কৃষকদের উপর গর্জে উঠল পুলিশের বন্দুক। এলো পাতারি লুটিয়ে পড়ল টুকু মিয়া, ফরিদুল, নজরুল, বাদল সহ 18 জন নিরীহ কৃষকের নিথর দেহ। মহিমাগঞ্জ স্টেশনের মাটি কৃষকের রক্তে লাল হয়ে গেল। আহত মন্টু মিয়া দীর্ঘদিন চিকিৎসার অভাবে ভুগে ভুগে মারা যান, কিন্তু বিএনপির সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাননি। ভাবতে পারেন কতটা নির্মম হলে একটি সরকার নিজেদের দেশের অন্নদাতাদের বুকে এভাবে চালাতে পারে। সেদিন শুধু 18 জন কৃষককেই হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল পুরো বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে। এরপর শুরু হয় গণগ্রেফতার। কোনো কৃষকই ভয়ে রাতে ঘরে ঘুমাতে পারেনি। সেদিন বাংলার দেয়ালগুলো ভরে গিয়েছিল একটি প্রশ্নে, কে দেবে কৃষকের হিসাব? বিনা